ওকে, তাহলে শুরু করতেছি। তো হচ্ছে আপনারা সবাই জানেন আজকে হচ্ছে ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং উপরে আমাদের ক্লাসটা। তো সব কিছুই হবে হচ্ছে এইচএসসি সিলেবাস অনুযায়ী, ঠিক আছে? তো যেহেতু খুব শর্ট একটা ক্লাস, সেহেতু আমরা চেষ্টা করব এই সময়ের মধ্যে যতটুকু শেখানো সম্ভব ততটুকু শেখাবো সর্বোচ্চ দিয়ে। এখন আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ডেটা কমিউনিকেশন আর কম্পিউটার নেটওয়ার্কিং, ঠিক আছে? তো ডেটা কমিউনিকেশন থেকে আমরা ডেটা কমিউনিকেশনের কনসেপ্টটা জানবো, যে ডেটা কমিউনিকেশনটা কী, কীভাবে কাজ করে, ডেটা কমিউনিকেশনের যে উপাদানগুলো থাকে, যে উপাদানগুলো আর কি নিয়েই একটা ডেটা কমিউনিকেশন ফুলফিল হয় সেটা জানবো। দেন ডেটা ট্রান্সমিশন মেথডটা জানবো, এবং হচ্ছে কী মোডে ডেটা ট্রান্সমিশন হয় সেটা জানবো। আর হচ্ছে ডেটা যে ডেলিভারি হচ্ছে সেটা কীভাবে হতে পারে সেটাও জানবো। আর কম্পিউটার নেটওয়ার্কিং থেকে কম্পিউটার নেটওয়ার্ক কি এটার একটা কনসেপ্ট জানবো। দেন কম্পিউটার নেটওয়ার্ক যে প্রকারভেদ আছে, যেটার বেসিক এবং হচ্ছে মেইন যে প্রকারভেদগুলো সেটা নিয়ে আলোচনা করব। দেন একটা নেটওয়ার্কের যে মৌলিক উপাদানগুলো থাকে সেটা নিয়ে আলোচনা করব, আর হচ্ছে নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে প্রথমে হচ্ছে ডেটা কমিউনিকেশন যে কনসেপ্ট, তো কনসেপ্টটা হচ্ছে একটু করি। তো ডেটা কমিউনিকেশন বলতে আমরা কী বুঝি ভাই? কেউ একটু রেসপন্স করবেন যে আপনি কি জানেন এটা নিয়ে? হ্যালো, ডেটা কমিউনিকেশন কারোর সম্পর্কে ধারণা নাই যে এটা আসলে কি? ডেটা কমিউনিকেশন আমরা কিভাবে করি? তথ্যের আদান প্রদানই তো করি, তাই না? তো তথ্যের আদান প্রদানটা আমরা কিভাবে হয়? আমার সাথে আমার বন্ধুর তথ্য আদান প্রদান হয়। লাইক ধরেন এখানে আপনি আছেন, এখানে আপনার বন্ধু আছে। তো আপনি কথা বলতেছেন আপনার বন্ধুর সাথে, আপনার বন্ধু আপনার সাথে কথা বলতেছে। তো এটা তো একটা ডেটা কমিউনিকেশন, যে আপনি একজনের সাথে তথ্যের আদান প্রদান করতে পারতেছেন। তো আপনি এটা অন্যদের সাথেও করতে পারেন, ঠিক আছে? চাইলেন আপনিও কথা বললেন, সেও কথা বলল, তাহলে একটা তথ্যের আদান প্রদান হচ্ছে। তো মেইন কনসেপ্ট হচ্ছে এটা, যে ডেটা কমিউনিকেশন মানে হচ্ছে তথ্যের আদান প্রদান করা। তবে এটার কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা আমরা সামনে জানবো, যে তথ্যের আদান প্রদানটা কিভাবে হয় বা হচ্ছে কীভাবে হইলে ভালো হয়, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের আর কি তথ্যের আদান প্রদান হয়, যেটা আপনারা আমাদের কন্টেন্টে দেখতে পাচ্ছেন এবং আপনাদের বইয়ে অলরেডি আছে। যে প্রথম হচ্ছে বায়োলজিক্যাল কমিউনিকেশন। তো বায়োলজিক্যাল কমিউনিকেশন বলতে আপনারা কী বোঝেন? কেউ কি বলতে পারবেন? যেটাই পারেন। বায়ো বায়োলজিক্যাল কমিউনিকেশন। তো আগেই বলছি যে কমিউনিকেশন মানে হচ্ছে তথ্যের আদান প্রদান করা, আর এখানে হচ্ছে একটা বায়োলজিক্যাল কনসেপ্ট চলে আসছে। তাহলে বায়োলজিক্যাল কমিউনিকেশন বলতে হবে যেটা বায়োলজি রিলেটেড কোনো কিছু। এখন ধরেন আপনি কোথায় আছেন? আপনি কোনো একটা মাঠে দাঁড়ায় আছেন, ঠিক আছে, খোলা মাঠে। তো এখন তো শীতকাল, এখন বাইরে অনেক মশা না? তো আপনাকে মশা যদি কামড় দেয় কোথাও, তাহলে কি অবস্থা হবে? আপনি সেখানে কি করতেছেন? চড় থাপ্পড় মারতেছেন, আপনার চুলকানি হচ্ছে বা জ্বালা করতেছে। তো এটা কিভাবে আপনি বুঝতেছেন যে আপনার চুলকানি হচ্ছে বা জ্বালা করতেছে? তার নিশ্চয়ই কোনো একটা তথ্য আপনার মাথায় গেছে, তাই না? তো সেটা কিভাবে গেছে? তো আপনার যেসব শরীরে স্নায়ুতন্ত্র যেগুলো আছে, আপনার হাতে মশা কামড়ের জন্য আপনার মস্তিষ্কে একটা তথ্য প্রদান করতেছে যে হ্যাঁ, এখানে মশা কামড়াচ্ছে।
তো এটাই হচ্ছে একটা কমিউনিকেশন হচ্ছে, তথ্য আদান প্রদান হচ্ছে এবং আপনি আপনার হাতটা সেখানে নিয়ে যাচ্ছেন যেখানে আপনাকে মশা কামড় দিছে। তো এই কনসেপ্টটা হচ্ছে বায়োলজিক্যাল কমিউনিকেশন, ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ জড়িত থাকতে পারে, যেমন আপনার কান, তারপর হচ্ছে আপনার হাত, ঠিক আছে? আপনার কেউ আপনার সাথে কথা বলতেছে, তো সেটা আপনি শুনতেছেন, তো এটা তথ্য আদান প্রদান হচ্ছে। এই কারণে হচ্ছে আপনার মস্তিষ্কে তথ্য যাচ্ছে, আপনি কথাটা বুঝতে পারতেছেন এবং সেই অনুযায়ী আপনি তাকে রিপ্লাই করতেছেন। তো আরও কিছু ধরনের কনসেপ্ট আছে কমিউনিকেশনের, যেটা স্লাইডেই আপনি দেখতে পাচ্ছেন। স্লাইডটা যদি দেখেন, যে এখানে গ্রাফিক কমিউনিকেশন। তো গ্রাফিক কমিউনিকেশনটা অনেকটা সরাসরি সংগঠিত হয়। তো এখানে কি হয়, ধরেন আপনি হচ্ছে আপনাকে কেউ চিঠি পাঠাইছে একটা, ঠিক আছে? যে এটা হচ্ছে আপনার স্থানীয় টেলিযোগাযোগ মাধ্যম বা ডাক টেলিযোগাযোগ মাধ্যম, ডাক টেলিযোগাযোগ অফিস। এখানে একটা চিঠি আসছে, সেটা হচ্ছে আপনি এখান থেকে রিসিভ করবেন। এখন এখান থেকে তো কেউ আপনার কাছে যাবে চিঠিটা নিয়ে, ঠিক আছে? তো যখন আপনাকে চিঠিটা দিবে সরাসরি, তখন জিনিসটা হয়ে যাচ্ছে গ্রাফিক কমিউনিকেশন, যেটা আপনি সরাসরি ভিজুয়ালাইজ করতে পারতেছেন। বুঝতে পারতেছেন আপনারা? একটু রেসপন্স করেন। আচ্ছা, তো গ্রাফিক্স কমিউনিকেশনটা সাধারণত এইভাবে সামনাসামনি হয়ে থাকে, যে আপনি আপনার বন্ধুকে কোনো ডকুমেন্ট দিচ্ছেন বা আপনার বন্ধু আপনাকে ডকুমেন্ট দিচ্ছে, এটা একটা কমিউনিকেশন হচ্ছে, আপনাদের মধ্যে তথ্য আদান প্রদান হচ্ছে। তো এই ধরনের কমিউনিকেশনকে আমরা গ্রাফিক্স কমিউনিকেশনই বলে থাকি, গ্রাফিক। দেন আরেকটা আছে যেটা আপনাদের, সরি মাউসটা, দেন হচ্ছে টেলিকমিউনিকেশন। এটা অবশ্য সবারই জানা উচিত। টেলিকমিউনিকেশনটা কি, কে বলতে পারবেন ভাইয়া, যে কথা বলছিলেন? জি, মোবাইল ফোন। তো মোবাইল ফোনের সাথে আরও অনেক কিছুই আসবে, যেমন আমরা যে এই যে গুগল মিটে ক্লাসটা করতেছি, তো আমাদের মধ্যে তথ্য আদান প্রদান হচ্ছে না? আপনি কথা বলতেছেন, আমি কিছু ডেলিভার করতেছি, তো সব কিছু আর কি টেলিকমিউনিকেশনের মধ্যেই আসবে। যেমন এখানে আমাদের মোবাইল থাকবে, কম্পিউটার থাকবে, এবং এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের মধ্যে যোগাযোগ স্থাপন করব, ঠিক আছে? এবং সেটা কিসের মাধ্যমে হতে পারে? ইন্টারনেট অথবা স্যাটেলাইট অথবা আপনার হচ্ছে ব্লুটুথ, এগুলোর মাধ্যমে যে আমরা ট্রান্সফার করে থাকি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের মধ্যে ডেটা, সেগুলোকে আমরা একসাথে টেলিকমিউনিকেশন বলতে পারি। দেন এটা হচ্ছে আপনাদের ডেটা কমিউনিকেশন কনসেপ্ট। এখন আমরা হচ্ছে যাব যে একটা ডেটা কমিউনিকেশন সুন্দরভাবে হইতে হলে কি কি আমাদের উপাদান প্রয়োজন। যে চাইলেই তো সব কিছু ডেটা কমিউনিকেশনের মধ্যে হতে পারে না। এখন ধরেন আপনি এখানে দাঁড়ায় আছেন একটা খোলা মাঠে, আপনার সামনে কোনো অবজেক্ট নাই, আপনার কোনো বন্ধু নাই, কেউ নাই, তো আপনি যদি কথা বলেন, তাহলে এটা কি ডেটা কমিউনিকেশন আন্ডারে আসবে? তথ্যের আদান প্রদান হবে? তাহলে কখন হবে? যখন আপনার সামনে কেউ থাকবে, তাই না? তো আপনি ধরেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার সামনে অনেক মানুষ আছে, তো আপনি কি সবার সাথে কথা বলেন? না, কথা বলেন না। কেন বলেন না? কারণ আপনি তাকে চেনেন না, এটাই তো, যে আপনি একজনকে চেনেন না, আপনি তার সাথে কথা কেন বলবেন? ওকে, তাহলে দেখেন, ধরেন আপনার বন্ধুর সাথে আপনার দেখা হয়েছে, এটা আপনার বন্ধু দাঁড়ায় আছেন, তো আপনি এখানে কথা বলতেছেন,
আর তাহলে এখানে হচ্ছে দুইজন আছেন, আপনারা দুজন মিলে কথা বলতেছেন, তাহলে আমরা কি এটাকে বলতে পারবো যে প্রপার ডেটা কমিউনিকেশনের আন্ডারে পড়ে কিনা? তাহলে যদি পড়ে তাহলে হচ্ছে কেন পড়বে? এর মধ্যে কি সবগুলো উপাদান আছে? আমাদের ডেটা কমিউনিকেশন যে 5টি উপাদান আছে, সেন্ডার, রিসিভার, মেসেজ, মিডিয়াম, প্রোটোকল থাকবে, সেগুলো কি আছে এখানে এইটুকুর মধ্যে? কিভাবে বুঝলেন ভাইয়া? প্রোটোকলটা কি আমাকে একটু বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি যে এখানে সেন্ডার মানে প্রেরক, মানে বুঝতেছেন যে আপনি হচ্ছে সেন্ডার, ঠিক আছে? আর হচ্ছে প্রাপক হচ্ছে কি আপনার বন্ধু, সে হচ্ছে রিসিভার। আপনি যে কথা বলতেছেন সেটা একটা মেসেজ না? সে একটা কথা বলতেছে, সেটাও তো একটা মেসেজ, তাই না? এটা হচ্ছে মেসেজ। আর আপনার যে কথাটা ফ্লো হচ্ছে কিসের মাধ্যমে হচ্ছে? বাতাসের মাধ্যমে হচ্ছে না? এটা হচ্ছে মাধ্যম বা মিডিয়াম। আর প্রোটোকল হচ্ছে সেট অফ রুলস, যেখানে অনেক নিয়ম কানুন থাকে। তো আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন, এখানে একটা প্রোটোকল আছে যে ও আপনার বন্ধু, ওর সাথে আপনার নিয়ম কানুনে সব কিছু যায়, এই কারণে আপনি ওর সাথে কথা বলতেছেন। নাহলে তো আপনি রাস্তাঘাটে অন্য মানুষের সাথে কথা বলতেন না, কারণ তাদের সাথে আপনার কোনো রুলস নাই বা আপনার কোনো কমিউনিকেশন নাই। বুঝতে পারছেন ভাইয়া প্রোটোকলটা কি? হ্যাঁ, মানে হচ্ছে আপনাদের মধ্যে একটা সম্পর্ক আছে, এই কারণে হচ্ছে আপনারা কথা বলতেছেন, এটা হচ্ছে প্রোটোকল বলে। তো আলটিমেটলি যে একটা ডেটা কমিউনিকেশনের মূলত 5টা উপাদান থাকে, যে 5টা উপাদান থাকলে আমরা বলতে পারি যে এটা একটা প্রপার ডেটা কমিউনিকেশন হচ্ছে। প্রথমে থাকবে সেন্ডার, দেন একটা রিসিভারও থাকবে, দেন আপনার হাতে মাধ্যম থাকা লাগবে। আপনি কি মাধ্যমে কথা বলতেছেন? আপনি কথা বলতেছেন বাতাসের মাধ্যমে, তাই না? আপনার কথাটা সরাসরি যখন বলতেছেন তখন একটা বাতাস মাধ্যমে কথাটা বলতেছেন। কি বলতেছেন? মেসেজ দিচ্ছেন কি আপনার কথাটা, তাই না? তো আর প্রোটোকলটা হচ্ছে আপনাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক আছে, এটাই হচ্ছে প্রোটোকল, যে কারণে আপনারা দুইজন মিলে কথা বলতে পারতেছেন। এখন দেখেন, আমরা এখন এটা তো রিয়েল লাইফ এক্সাম্পল, তো আমরা একটা সরাসরি আমাদের তথ্য প্রযুক্তির এক্সাম্পলই দিই যে আপনি কি একটা ছোট বাটন ফোন থেকে, যেখানে কোনো ইন্টারনেট ব্যবস্থা নাই, সেখান থেকে একটা অ্যান্ড্রয়েড ফোনে আপনি কি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ পাঠাতে পারবেন? পারবেন না, কারণ এখানে হচ্ছে ডেটা কমিউনিকেশনের যে উপাদানগুলো থাকা উচিত বা দরকার সেগুলো হচ্ছে নাই। কারণ এখানে দেখেন আপনার সেন্ডার আছে, আপনার রিসিভার আছে, আপনার ইন্টারনেট আছে, মানে হচ্ছে আপনার মাধ্যমটা আছে, দেন আপনার কি আছে? মেসেজও আছে, যে আপনি কি মেসেজ পাঠাতে চান সেটাও ধরেন আপনার কাছে আছে, কিন্তু আপনার কাছে প্রোটোকল নাই। কারণ কি এই ছোট মোবাইলে যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে এই অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে ম্যাচ করে না, এই কারণে আপনি পাঠাতে পারতেছেন না। মানে আপনার প্রোটোকল নাই, আপনার নিয়মকানুন নাই, সেট অফ রুলস নাই, এই জন্য আপনি মেসেজটা করতে পারবেন না, এই কারণে ডেটা কমিউনিকেশনটা ফুলফিলও হবে না। বুঝতে পারছেন এখন? জি ঠিক আছে। তো আপনার এই ডেটা কমিউনিকেশনের এই 5টি উপাদান অবশ্যই মনে রাখবেন, আর বিশেষ করে যদি কখনো পরীক্ষাতে আসে তো আপনারা হচ্ছে এই ধরনের পিকচার ইউজ করার চেষ্টা করবেন। আর হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল যদি দিতে পারেন অবশ্যই দিবেন, তাহলে এটা আপনাদের জন্য ভালো হবে, টিচারের বুঝতে সুবিধা হবে। বুঝতে পারছেন? এখানে কারো সমস্যা আছে? কারো কিছু প্রশ্ন আছে, জানার আছে? জি থাকলে একটু বলতে পারেন, নাহলে সামনে আগাবো। ওকে, তাহলে সামনে আগাচ্ছি। দেন আমরা হচ্ছে ডেটা ট্রান্সমিশনের কিছু মেথড দেখব, যে ডেটাটা কিভাবে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যায়। তো আপনাদের বই যেটা দেওয়া আছে যে প্যারালাল ট্রান্সমিশন আর সিরিয়াল ট্রান্সমিশন। প্যারালাল শব্দের অর্থ কি আমরা সবাই জানি? প্যারালাল শব্দ অর্থ কি? জি, সমান্তরাল বা সাথে সাথে যাবে। প্যারালাল,
ধরেন আপনি আপনার বন্ধুকে একটা মেসেজ পাঠাচ্ছেন হচ্ছে এ, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বন্ধুকে আপনি পাঠাতে চান আপনার কাছ থেকে। তো এটা কিভাবে যাচ্ছে আপনার বন্ধুর কাছে সেটা তো তার মেকানিজম তো আপনি দেখতে পারতেছেন না। তো যদি প্যারালাল ওয়েতে যায় কখনো, তাহলে ধরুন এর জন্য একটা বাইনারি বিট থাকে। আমরা জানি হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য 8 বিট করে বাইনারি বিট তৈরি হয়, যেটা হচ্ছে ফিক্সড। একটা ধরেন আমি এখানে ফর এক্সাম্পল যে এর জন্য বাইনারি বিট হচ্ছে 11011110, ঠিক আছে? এটা 8 বিট আছে। তো এটা আপনার বন্ধুর কাছে পাঠাতে চাচ্ছেন। তো যেহেতু প্যারালালি বলতেছি, সেহেতু এই প্রত্যেকটা বিট একই সাথে আপনার বন্ধুর কাছে যাবে, যে এই 11011110। তো এই সাইড হচ্ছে সেন্ডার, আপনি আছেন। তো আপনি যে এটা পাঠাইছেন সেটা হচ্ছে 8টা বিটে রূপান্তরিত করে কম্পিউটার সিস্টেম প্রত্যেকটা বিট একই সমান্তরালে রিসিভারের কাছে যাইতে থাকে, যেটা রিসিভার একসাথে অ্যাকসেপ্ট করে এবং সে দেখতে পারে যে হ্যাঁ আমার কাছে একটা মেসেজ আসছে যেটা হচ্ছে এ, ঠিক আছে? এই সাইডে রিসিভার আছে, সে মেসেজটা পায় হ্যাঁ আমার কাছে একটা এ আসছে। এটা হচ্ছে এই কনসেপ্টটাকে বলা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন। বুঝতে পারছেন? তো এভাবে যদি আপনি আরও মেসেজ পাঠান, তো প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আর কি এইভাবে 8টা বিট করে তৈরি হয়, যেটার মাধ্যমে হচ্ছে সেন্টার থেকে রিসিভারটা ডাটা যেতে থাকে এইভাবে। এটা গেল প্যারালাল ট্রান্সমিশন মেথড। দেন পরে আসা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন মেথড। সিরিয়াল ট্রান্সমিশন মেথডটা কি বুঝতে পারতেছেন নামটা শুনে? সিরিয়াল মানে কি? সিরিয়াল হয়ে যেতে থাকে, তাই না? এখন দেখেন সিরিয়াল বলতে কি বুঝি? সিকোয়েন্সিয়ালি যেতে থাকবে এইভাবে, লাইক 1011 এইভাবে ডট ডট যেতে থাকবে। এখন এটাও সেম, যে আপনি এখানে আসেন, সেন্ডার একটা ক্যারেক্টার পাঠালেন এ আপনার রিসিভার বন্ধুর কাছে, যে ক্যারেক্টার 8 বিট হয়। তো এই 8টা বিট আপনি পাঠালেন কিসের মাধ্যমে? যে লাইক এটা ইন্টারনেটের মাধ্যমে পাঠাচ্ছেন, সেটা তো আপনি দেখতে পাচ্ছেন না, এটা একটা হচ্ছে হিডেন প্রসেস। তো সিরিয়ালি আপনার ডেটাটা এভাবে থাকবে। আপনার কাছে আপনি যে ডেটাটা পাঠিয়েছেন তার যে বিটি স্ট্রিমটা থাকে সেটা হচ্ছে এভাবে সিরিয়ালি যায়। এখন রিসিভারের কাছে এইভাবে বসতে থাকে যে কোন ডাটাটা কিভাবে যাচ্ছে, সিকোয়েন্সিয়ালি যাইতে থাকে এভাবে যখন সে ফুল ডেটা বিটি স্ট্রিমটা পেয়ে যায় 8টা বিট, তখন সে বুঝতে পারে যে হ্যাঁ আমার কাছে একটা এ নামের একটা মেসেজ আসছে। এটা হচ্ছে কি বললাম? সিরিয়াল ট্রান্সমিশন মেথড। বুঝতে পারছেন ভাইয়া? হ্যালো, আপনারা কি বুঝতে পারতেছেন? জি ঠিক আছে, তাহলে আমি আগাচ্ছি। এখন এখানে দেখেন যে সিরিয়াল ট্রান্সমিশনে আবার 3টা ভাগ আছে, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস আর হচ্ছে আইসোক্রোনাস। তো এগুলো কেন প্রয়োজন আপনারা কি বলতে পারবেন সাকিব ভাইয়া? আপনি যে ডাটাটা পাঠাচ্ছেন, যে এখান থেকে আপনি এখানে প্রেরক আর এই সাইডে প্রাপক। তো প্রেরক তো ডাটা পাঠাচ্ছে, প্রাপক কিভাবে বুঝবে যে হ্যাঁ আমি ডাটাটা সঠিকভাবে পাচ্ছি কিনা বা আমার কাছে সেইভাবে আসতেছে কিনা? এটা বোঝানোর জন্য, সহজ করার জন্য আমাদের হচ্ছে বাকি 3টা শ্রেণীভাগ আসছে, সেটা হচ্ছে সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস আর হচ্ছে আইসোক্রোনাস। তো প্রথমে সিনক্রোনাসটা দেখাই।
আমরা তো এতক্ষণ জাস্ট একটা লেটার পাঠাইছি। এখন একটা লেটার পাঠানোর উদাহরণটা দেখাইছি। এখন আমরা তো সাধারণত মেসেজ করার সময় প্যারাগ্রাফ লিখেই পাঠাই, একটা লেটার তো কখনোই দিই না, তাই না? তো সেহেতু অনেকগুলা বিট তৈরি হতে পারে। লাইক সিনক্রোনাসে আপনি সেন্টার থেকে এখানে হচ্ছে রিসিভার, তো দেখা যাচ্ছে আপনি এখানে পাঠালেন এ বি সি, তিনটা ডেটা পাঠালেন। তো তিনটার জন্যে ধরেন প্রত্যেকটা ক্যারেক্টারের জন্যে 8টা করে বিট স্ট্রিম তৈরি হবে। এর জন্যে 8টা, বি এর জন্যে 8টা, সি এর জন্যে 8টা। ঠিক আছে, যেমন এটার ভ্যালু ধরলাম এ, এটার ভ্যালু ধরলাম বি, এটার ভ্যালু ধরলাম সি। তো এভাবে আর কি যাবে প্যারালালি। তো সিনক্রোনাস বিষয়টা হচ্ছে এমন, রিসিভার ও যখনই ডেটা পাবে, ও সর্বশেষ যখনই দেখবে যে তার 8টা ডেটা পাওয়া শেষ বা 8টা বিট পাওয়া শেষ, তখনই সে স্টপ করে ওটা একটা ব্লকে ভাগ করে ফেলবে। ব্লকে ভাগ করে ফেলবে, পরে সেটা সে ডিক্রিপ্ট করে বুঝবে যে হ্যাঁ এটা হচ্ছে সি ছিল। এভাবে আরেকটা ডেটা আসবে, আরেকটা ডেটা যে বিটগুলো আসতে থাকবে, ও প্রতিবার 8টা করে নিয়ে একটা করে ব্লক বানাবে। কারণ একই সাথে মেসেজ যদি যায় তো দেখা যাচ্ছে হাজার হাজার বিট সে যাইতে থাকবে, তখন তো বুঝতে পারবে না যে কোনটার মেসেজ কোনটা। তো এই জন্য ও সিরিয়ালি প্রতিবার 8টা করে পিক করবে, বিট পিক করে সে তার কাছে রেখে দিবে। এটার কনসেপ্ট হচ্ছে সিনক্রোনাস কনসেপ্ট। বুঝতে পারছেন? বুঝতে পারতেছেন ভাইয়া? ওকে, আমি তাহলে সামনে আগাচ্ছি। দেন আসা হচ্ছে অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসটা হচ্ছে এর থেকে একটু আপডেটেড। এটার কনসেপ্টটা প্রায় সেম, যে আপনি সেন্ডার থেকে রিসিভারে ডেটা পাঠাচ্ছেন। প্রত্যেকবার ধরেন 8টা করে বিট যাচ্ছে। তবে এখানে হচ্ছে একটা স্টার্ট বিট থাকে আর একটা হচ্ছে এন্ড বিট থাকে। ঠিক আছে, এটা এটা কি জানেন ভাইয়া সাকিব? হুম, ঠিক আছে। তো একটা স্টার্ট বিট 0, একটা হচ্ছে 1। স্টার্ট বিট হিসেবে 0 থাকে, আর হচ্ছে এন্ড বিট হিসেবে 1 থাকে। প্রত্যেকটা ব্লকে সেমভাবে থাকে। তো এটা যখন রিসিভ করে তখন হচ্ছে এটা সেন্টার সাইড অপারেশন থেকে আর কি পাঠানো হয়, যে এটার হচ্ছে এই ব্লকের এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে এন্ড। তাহলে যে রিসিভ করবে ডেটাটা সে বুঝতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে একটা আলাদা মেসেজ। নাহলে যদি এই মেসেজের সাথে এই মেসেজ যদি মিক্সড হয়ে যায়, তাহলে হচ্ছে ডেটাটা আর সেভাবে থাকবে না, ডেটা ম্যানিপুলেট হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম। দেন আসা হচ্ছে আইসোক্রোনাস। তো হচ্ছে আইসোক্রোনাসটা অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের সমন্বয়ে যে ট্রান্সমিশন মেথডটা আর কি হয় সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস বলা হয়। যেমন আমাদের টিভি, আমরা যে লাইভ টিভি দেখি, এখানে কিন্তু আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথডে আজকে ডেটাটা আমাদের সামনে আসে। বা আমরা যে ভিডিও কনফারেন্সিংয়ে এই যে কথা বলতেছি, এটাও সেম ওয়েতে কাজ করে। দেন আমরা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড দেখব। ডেটা ট্রান্সমিশন মোড তো জানেনই, এই তিনটা: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স। এখন এটা সম্পর্কে কারো ধারণা আছে তিনটা মোড নিয়ে? আচ্ছা, বলেন ভাই, তো সিমপ্লেক্সটা কি? আচ্ছা, আর হাফ ডুপ্লেক্স?
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগাচ্ছি। ধরেন আপনি কারোর সাথে কথা বলতেছেন, যে এখানে সেন্ডার বা প্রেরক, আর সেটা হচ্ছে প্রাপক। তো যে ডেটা কমিউনিকেশনে শুধুমাত্র একজনই কথা বলতে পারে, ঠিক আছে, যে শুধুমাত্র একজনই কথা বলতে পারবে কিন্তু বাকিজন রিপ্লাই করতে পারবে না, সেটা হচ্ছে সিমপ্লেক্স মোড। এখন সিমপ্লেক্স মোডের উদাহরণ কি আপনারা জানেন, বা একটু গেস করেন তো, যে এমন কিছু আছে যেটা আপনি শুধু শুনতেছেন, কিছু রিপ্লাই করতে পারতেছেন না। গুড। রেডিও, যেটা হচ্ছে আমরা ধরে ধরে শুনি কিন্তু কিছু রিপ্লাই করতে পারি না। তো এটা হচ্ছে সিমপ্লেক্স মেথডেই চলে। দেন হচ্ছে হাফ ডুপ্লেক্স। ওকে, হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স, এখানেও একটা প্রেরক থাকবে, একটা প্রাপক থাকবে। এটা একটু ডিফারেন্ট, কারণ কি দেখেন, এখানে সেন্ডার প্রেরক কথা বলতে পারবে, প্রাপকও কথা বলতে পারবে, তবে একই সময়ে না। একটা হচ্ছে শর্ত, ঠিক আছে, একই সময়ে না, দুইজনই কথা বলতে পারবে। লাইক আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন, সেই সময় আপনার বন্ধুকে চুপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। তারপর আপনার কথা শেষ হইলে আপনার বন্ধু আপনাকে রিপ্লাই করবে, সেই সময় আপনাকেও চুপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। এই এই মোডটাকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। তো এটার উদাহরণ কি মাথায় আসতেছে কোনো কিছু? ওয়াকি টকি কেন? তো এটা কিভাবে বোঝে যে সেন্ডারের কথা শেষ হয়েছে, রিসিভারের কথা শেষ হয়েছে, কিভাবে বোঝে তারা? গুড গুড, জি জি, ওভারই বলে। তো ওয়াকি টকি কথা বলার সময় দেখবেন কোনো পুলিশ কথা বলতেছে অন্য পুলিশের সাথে, তো সে তার কথা শেষ হলে সে একটা ওভার নামে একটা বলে যায় একটা কথা, যে হ্যাঁ আমার কথা শেষ ভাই, তুমি সে আমাকে এখন কথা বলতে পারো বা আমার রিপ্লাই করতে পারো। তো এই কনসেপ্টটা হচ্ছে হাফ ডুপ্লেক্স কনসেপ্ট, যেখানে প্রেরক এবং প্রাপক দুইজনই কথা বলতে পারবে, বাট একই সময়ে না। এটা হচ্ছে ডিফারেন্স, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে সিমপ্লেক্সে কী হয়, শুধু একজনই কথা বলতে পারে আর একজনকে চুপ করে শুনতে হয়। হাফ ডুপ্লেক্সে দুইজনই কথা বলতে পারবে কিন্তু একই সময়ে না। আর ফুল ডুপ্লেক্সে কী হয়, প্রেরকও থাকবে প্রাপকও থাকবে, তবে তারা একই সময়ে কথা বলতে পারবে। এটা কি বুঝতে পারতেছেন? হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্সের মধ্যে খুব সামান্য ডিফারেন্স, যে হাফ ডুপ্লেক্সে একই সময়ে কথা বলতে পারে না, আর এখানে হচ্ছে একই সময়ে কথা বলতে পারে। তাহলে এটার উদাহরণ কি হতে পারে? মোবাইল বা এই যে ভিডিও কনফারেন্সে আমরা কথা বলতেছি, আমিও কথা বলতেছি, আপনিও কথা বলতে পারতেছেন, আমাদের মাঝে কি কোনো ইন্টারাপ্ট হচ্ছে না। তো এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স যে মোড আছে সেটা মেনেই চলে, যে একই সাথে আমরা, তো এটা বেশি ইম্পর্টেন্ট আছে। এটা হচ্ছে যেহেতু আপনারা এটা হচ্ছে ক্লাস 8, 10 আপনারা পড়ে আসছেন না এগুলা, তো এখন ইন্টারেও পড়তেছেন, আশা করি এটা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলের সিলেবাসেও থাকে। সো এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সহজ হইলেও এই কনসেপ্টটা হচ্ছে জানা জরুরি, ঠিক আছে? দেন হচ্ছে ডেটা ডেলিভারি মোড। এখন হচ্ছে যে আমরা যে ডেটাটা পাঠাচ্ছি সেটা কিভাবে যেতে পারে সেটা একটু দেখি। ইউনিকাস্ট আর হচ্ছে ব্রডকাস্ট আর মাল্টিকাস্ট, এই তিনটা মোডে আর কি
আমরা হচ্ছে ডেটাটা ডেলিভারি করে থাকি। এখন দেখেন ইউনিকাস্ট। তো ইউনিকাস্টে কি হয়, লাইক ধরেন এটা হচ্ছে সেন্ডার আর এখানে অনেকগুলো রিসিভার বসে আছে, এগুলো হচ্ছে প্রেরক আর এখানে যারা বসে আছে তারা হচ্ছে প্রাপক। তো ইউনিকাস্টে হয় সিঙ্গেল টু সিঙ্গেল ডেটা ট্রান্সমিশন হয়। ধরেন আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে এই 4 জন আছে, আপনি মেসেজ দিতে চাচ্ছেন একজনকে, ঠিক আছে, কোনো একটা ব্যক্তিকে আপনি মেসেজ দিতে চাচ্ছেন, শুধু তাকেই, অন্য কাউকে মেসেজ দিতে চান না বা কল দিতে চান না। তো এইভাবে যদি আপনি আপনার ডেটা তথ্য আদান প্রদান করেন তাহলে এটা হচ্ছে ইউনিকাস্টের আন্ডারেই পড়বে। বুঝতে পারছেন? হ্যাঁ, তো এখানে হচ্ছে তারপরে থাকবে হচ্ছে মাল্টিকাস্ট, সরি মাল্টিকাস্ট নাকি ব্রডকাস্ট, ব্রডকাস্টটা আগে বলি। ব্রডকাস্টটা সেম। আচ্ছা, ব্রডকাস্টের একটা উদাহরণ দিতে পারবেন যে ব্রডকাস্টটা কোনগুলা? ব্রডকাস্ট হচ্ছে একই সাথে সবগুলা মানুষের কাছে পৌঁছাতে পারে। এখন আপনি একটা গ্রুপ খুললেন বন্ধুদের নিয়ে, যেখানে 5 জন বা 4 জন আছে, সেখানে আপনি হুট করে একটা ভিডিও কল দিলেন, দেখবেন সেটা সবার কাছেই চলে যায়। ভিডিও কলটা যায় না, দিচ্ছে একজন কিন্তু সবার কাছেই আর কি ভিডিও কলের নোটিফিকেশনটা যায়, সে চাইলে রিসিভ করতে পারে। তো ব্রডকাস্ট সিস্টেমটা হচ্ছে একটা লাইভ সম্প্রচার, যেটা আমরা টিভিতে দেখি। টিভিতে যে লাইভ সম্প্রচার হয় সেটা হচ্ছে ব্রডকাস্ট নিয়মে চলে। তো ওই যে অপারেটর, যে কোনো একটা টিভি চ্যানেল, ঠিক আছে, সে যদি তার মেইন ব্রাঞ্চ থেকে একটা লাইভ সম্প্রচার চালু করে, তো ওই চ্যানেলের যারা ক্রেতা বা হচ্ছে যারা ওটা ইউজ করে, তারা সবাই জিনিসটা একই সাথে দেখতে পারবে। এবং কেউ চাইলে নাও দেখতে পারে, সেটা তার ব্যাপার, তবে সেটা সবার কাছেই পৌঁছে যাবে। এটা হচ্ছে ব্রডকাস্ট মেথড। বুঝতে পারছেন ব্রডকাস্টে কীভাবে ডাটা ডেলিভারি হয়? দেন আসে হচ্ছে মাল্টিকাস্ট। ওকে, মাল্টিকাস্ট হচ্ছে একটাও সেম, যে এখানে একটা প্রেরক আছে, এখানে প্রাপক আছে, এখানে 4 জন প্রাপক আছে। ধরেন আপনার ফ্রেন্ড লিস্টে 4 জন আছে, এখন আপনি প্রথমে আগে একজনকে কল করলেন, ভিডিও কল করলেন। ভিডিও কল করার পরে আপনি দেখবেন ওখানে অ্যাড অপশান থাকে, যে আপনি আর কি কাউকে অ্যাড করতে চান। তো চাইলেন আপনি এই বন্ধুকে অ্যাড করলেন এবং হচ্ছে এই বন্ধুকে অ্যাড করলেন। এখন আপনি চাচ্ছেন যে এই বন্ধুকে আপনি অ্যাড করবেন না, ঠিক আছে, মানে আপনার হাতে অপশন আছে যে আপনি চাইলেই অ্যাড করতে পারবেন, চাইলেই অ্যাড করতে পারবেন না। যদি এমন কোনো মোড থাকে তো সেটা হচ্ছে মাল্টিকাস্ট ডেলিভারি মোড, যেটা আমাদের ভিডিও কলের মাধ্যমে আমরা করতে পারি। যেমন ধরেন কোনো একটা টিভি চ্যানেলে আপনি একটা চ্যানেল কিনলেন, ঠিক আছে, কেনার পরে কি হয়, 1 মাস ধরেন আপনি ইউজ করলেন, 1 মাস পরে আপনাকে আবার সাবস্ক্রিপশন নিতে হয়, নাহলে আপনাকে ওই জিনিসগুলো দেখতে দেয় না। তো তারা কিভাবে এটা আইডেন্টিফাই করে? যারা সাবস্ক্রিপশন নেয় তাদের সামনে তাদের চ্যানেলগুলো দেখায়, আর যারা সাবস্ক্রিপশন নেয় না তাদেরকে এইভাবে বাদ দিয়ে দেয়। তো এটা হচ্ছে মাল্টিকাস্টের আন্ডারে পড়বে এইভাবে। বুঝতে পারতেছেন? ওকে, ফাইন। দেন আমরা দেখব হচ্ছে এখন আপাতত ডেটা কমিউনিকেশন এটুকুই থাক। দেন হচ্ছে নেটওয়ার্কের ভিতরে একটু যাই।
যে নেটওয়ার্ক বলতে কি বুঝি? সাকিব ভাই আপনি একটু বলেন তো নেটওয়ার্ক বলতে আপনি কি বুঝেন? হোয়াট ইজ নেটওয়ার্ক? আপনার এলাকায় আপনি একজন, আপনার বন্ধু আছে আরো 2 জন, আপনার একটা ছোট ভাই আছে। তো আপনাদের মধ্যে অনেক বন্ডিং ভালো। যার বিপদ আসে তখন সে আগায় আসে। ঠিক আছে? তো এই যে আপনাদের মধ্যে একটা বন্ডিং আছে, এটাই হচ্ছে একটা নেটওয়ার্ক। বুঝতে পারতেছেন? এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল। এখন আমাদের কম্পিউটার নেটওয়ার্ক যদি বলি, তাহলে সেটা আসবে হচ্ছে যে আপনার একটা রুমের মধ্যে একটা পিসি আছে, এখানে একটা পিসি আছে। তো পিসির মধ্যে যখন আপনার ইন্টারকানেকশন করবেন বা তথ্য আদান প্রদান করবেন, সেটা একটা নেটওয়ার্কের আন্ডারে চলে আসবে। তারপর হচ্ছে লাইক আপনার বন্ধুর কম্পিউটার থেকে আপনি কেবল দিয়ে আপনার মোবাইলে কোনো মুভি নিচ্ছেন। ঠিক আছে? তো এটা একটা নেটওয়ার্ক। এখন দেখেন যে এখানে একটা পিসি, এখানে একটা পিসি এবং এখানে একটা পিসি, এই দুটার মধ্যে কানেক্ট আছে, এখানে কানেকশন নাই। এটা কি আমরা নেটওয়ার্ক বলতে পারবো? এটাকে তো আমরা নেটওয়ার্ক বলতে পারবো না, কারণ হচ্ছে এখানে দুইটার মধ্যে কানেকশন আছে বাট একটার মধ্যে কানেকশন নাই। আমরা যদি নেটওয়ার্ক বলতেই চাই তাহলে আমাদের এই দুইটাকে একসাথে নেটওয়ার্ক বলতে পারবো। ঠিক আছে? তো এটা হচ্ছে নেটওয়ার্কিং এর কনসেপ্ট। তো নেটওয়ার্কিং এটা তো দুইটা ডিভাইসে বলা হলো। তো নেটওয়ার্কিং যখন আমরা একটা এস্টাবলিশ করতে যাই তখন আমাদের কিছু জিনিসপত্র প্রয়োজন পড়ে, যেমন হাব, সুইচ, যেগুলো হচ্ছে একই সাথে মাল্টিপল কম্পিউটার, মাল্টিপল ডিভাইস আমরা অ্যাড করতে পারি এবং হচ্ছে এটা নেটওয়ার্ক স্থাপন করতে পারি। তো সেটা আমরা জানবো একটু সামনে আছে। তো এখানেই দেখেন যে এখানে হচ্ছে এখানে কেবলটা আর কি এটার সাথে কানেকশন নাই, এই কারণে হচ্ছে এটা হচ্ছে নেটওয়ার্কের বাহিরে। দেন আমরা যে নেটওয়ার্কের প্রকারভেদগুলো দেখব। তো বেসিক কিছু প্রকারভেদ আমরা স্কিপ করছি, যেগুলো আপনাদের মেইন দরকার প্রয়োজন সেগুলো আর কি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, সংক্ষেপে যেটাকে প্যান বলা হয়। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি? যে খুব ছোট একটা জায়গার মধ্যে আমরা যে ধরনের নেটওয়ার্ক স্থাপন করি সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। লাইক এটা হচ্ছে আপনার বাসা, আপনার রুমের মধ্যে, এখানে আপনি আছেন, এখানে আপনার কাজিন আছে, এখানে আপনার বড় ভাই আছে, এখানে হচ্ছে আপনার বাবা আছে। ঠিক আছে? তো আপনাদের মধ্যে যে কানেকশানটা হবে, যে নেটওয়ার্কটা হবে সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে। লাইক আপনি আপনার শেয়ারিটির মাধ্যমে আপনার সবাইকে হচ্ছে আপনি একটা মুভি পাঠাচ্ছেন। ঠিক আছে? বা আপনার ছোটো একটা ভিডিও কলে আপনারা একসাথে কানেক্ট হয়েছেন, যে কথা বলতেছেন একই রুমে থেকে, এটাও একটা নেটওয়ার্ক হতে পারে, কারণ এটা একটা খুব অল্প ছোট জায়গার মধ্যে। তো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত হচ্ছে 10 মিটার সামথিং, 10 মিটার এটার মধ্যে হইলেই আর কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আমরা বলতে পারি। তো আপনি এখানে পার্সোনাল নেটওয়ার্কের মধ্যে হচ্ছে আপনার ব্লুটুথ সার্ভিসটা বলতে পারেন, ব্লুটুথ। দেন ব্লুটুথের মাধ্যমে আপনার হচ্ছে ডাটা আদান প্রদান করতে পারতেছেন। তো এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। দেন আছে হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে? তো এটা গেল আপনার বাসার, আপনার রুমের মধ্যে। এখন আপনি যেখানে থাকেন সেখানে তো একটা রুম না, এই যে একটা রুম আছে, আপনার বিল্ডিংয়ের মধ্যে এরকম আরও 10-12টা রুম আছে। ঠিক আছে? তো প্রত্যেকটা রুমেই এভাবে ডেটা কমিউনিকেশন হচ্ছে না? প্রত্যেকটা রুমে যদি এভাবে ডেটা কমিউনিকেশন হয় তাহলে আমরা সেটাকে একত্রে বলতে পারি এটা হচ্ছে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক।
সরি, এটা হচ্ছে হ্যাঁ লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা রুমের যে নেটওয়ার্কটা সেটাকে আমরা বলতে পারি যে একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো লোকাল এরিয়া নেটওয়ার্কটা সাধারণত একটা ছোটোখাটো গ্রাম নিয়ে হইতে পারে, ছোট্ট শহর নিয়ে হইতে পারে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা একটু বিস্তৃত হয়। ধরলাম এটা হচ্ছে বাংলাদেশের মধ্যেই ধরলাম যে প্রত্যেকটা সিটিতে এমন করে বিল্ডিং আছে অনেকগুলা, ঠিক আছে। তো প্রত্যেকের মধ্যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আছে আর প্যান আছে, আর এটাকে আমরা একত্রে বলতেছি ল্যান, তাই তো। তো এইরকম মাল্টিপল ল্যান যখন একত্রে একটা নেটওয়ার্ক স্থাপন হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ম্যান, মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে মেট্রোপলিটনটা কেমন হবে? এই সবগুলো ল্যান একই সাথে মেট্রোপলিটনে চলে যাবে, মানে একটা সিটির মধ্যে প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা বাসার মধ্যে যে আমরা ইন্টারনেটটা পৌঁছে দিচ্ছি বা আমাদের মধ্যে যোগাযোগ করতেছি, এটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়বে। দেন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটাকে আমরা বলি ওয়ান। এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা মূলত আমাদের বিশ্বব্যাপী। লাইক এরকম ধরলাম আমাদের এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, এটা চায়না, এটা হচ্ছে মালদ্বীপ, এখানে ইউএসএ, এখানে ইউকে। তো প্রত্যেকটার মধ্যে তো একটা ওয়ান আছে, তাই না? একটা কেন, একাধিক ওয়ান থাকবে, একটা সহ একাধিক ওয়ান থাকবে। তো এই সম্পূর্ণটা মিলেই একটা সহ একাধিক হচ্ছে ম্যান থাকবে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো সবগুলোকে আমরা একসাথে ওয়ান বলতে পারি। বুঝতে পারছেন? সাকিব, দেন হচ্ছে আমরা যে নেটওয়ার্কটা স্থাপন করতেছি, তো এটা হচ্ছে নেটওয়ার্কটা সচল করার জন্য আমরা কিছু উপাদান ইউজ করি, যেমন হচ্ছে মডেম আছে, হাব আছে, সুইচ, রিপিটার, ব্রিজ। তো মডেম সম্পর্কে তো মেবি সবাই জানে। মডেমটা হচ্ছে আমরা কি তথ্য আদান প্রদান করি ডিরেক্ট আমাদের নেটওয়ার্ক ডিভাইসের সাথে বা আমাদের কম্পিউটারের সাথে। এটা সেট করে আমরা হচ্ছে ডেটা নিয়ে থাকি বা ডেটা দিয়ে থাকি। তো এটা কিন্তু একটা নেটওয়ার্ক, কারণ এখানে হচ্ছে দুই ধরনের জিনিস আছে এবং তার মধ্যে একটা তথ্য আদান প্রদান হচ্ছে। তো মডেমটা কি বলা লাগবে নতুন করে নাকি বুঝছেন? তো হাবটা কি কারো ধারণা আছে হাবটা কি? তো হাব হচ্ছে আমরা বাসা বাড়িতে যে মাল্টিপ্লাগ দেখি না, লাইক যে এটা একটা মাল্টিপ্লাগ, এখানে হচ্ছে 3টা সুইচ আছে এবং এটা যখন আমরা অন্য একটা পোর্টের সাথে কানেক্ট করি তখন এই 3টা জায়গায় কানেকশন আসে, তাই তো। লাইক এখানে কোনো সুইচ নাই, মানে হচ্ছে অন অফ করার মতো কোনো সুইচ বাটন নাই। এটা হচ্ছে ডিরেক্ট একটা হাব জিনিসটা হচ্ছে ডিরেক্ট একটা কনসেপ্ট, যেখানে প্রত্যেকটা পোর্টে আপনার সংযোগটা যায়। তো যখন আপনি দুইটা কম্পিউটার একই সাথে কানেক্ট করবেন তখন আপনার হাবের প্রয়োজন নাই। যখন আপনি একই সাথে দুইয়ের অধিক কম্পিউটারকে বা একটা ডিভাইসকে অফিসের মধ্যে ইন্টারকানেক্ট করবেন তখন হচ্ছে আর কি আপনার হাব কনসেপ্টটা চলে আসে। তো লাইক আপনি এখানে একটা পিসি আছে, এটার সাথে কানেক্ট করবেন, এখানে একটা কানেক্ট করবেন, দেন হচ্ছে এখানে একটা কানেক্ট করবেন, দেন আপনার যে সেন্ট্রালাইজ পিসিটা আছে যেটা এর সাথে কানেক্ট থাকবে। তাহলে হবে কি, এ যখন যে ডেটাটা পাঠাবে সে প্রত্যেকটা পিসির কাছে ডেটাটা চলে যাবে, ইন্ডিভিজুয়ালি বারবার পাঠানো লাগবে না। তো এই কারণে আমরা হচ্ছে হাবটা ইউজ করি, যে যাতে আমাদের সময়টাকে বাঁচানো যায় আর হচ্ছে আমাদের কষ্টটা কম হয়, যে একই সাথে যেন আমরা
ডাটাটা পাঠাইতে পারি। তো হাব কনসেপ্টটা অনেকটা লাইভ টিভির মতো বলা যায়, যে এটা একটা ব্রডকাস্ট মাধ্যম, যে চাইলে এখানে সব কিছু বন্ধ করা যায় না বা সবাইকে সার্ভিসটা আমাকে দিতে হয় বা সার্ভিসটা চলে যায়। দেন আসে হচ্ছে সুইচ। সুইচ হচ্ছে অনেকটা হাবের মতো, তবে এটা হচ্ছে আপডেট ভার্সন। তো সুইচের ক্ষেত্রে আমি মাল্টিপ্লাগ নিয়ে আসলাম, সেম মাল্টিপ্লাগ নিয়ে আসলাম, যেখানে 3টা পোর্ট আছে। তবে এখানে বিশেষত্ব কি, এখানে একটা আলাদা করে সুইচ আছে, যেটা আমি অন করলে সেটা সচল থাকবে। আচ্ছা, এই সুইচের সাথে আপনি একটা পিসি কানেক্ট করলেন, এটার সাথে একটা করলেন, এটার সাথে একটা করলেন, আর হচ্ছে আপনার সেন্ট্রাল যে পিসিটা আছে সেখান থেকে আপনি ডেটা পাঠাচ্ছেন। এখন সাপোজ এই সুইচটা আপনার অন আছে, তো আপনার এই ডেটাটা পাবে। আপনি চাইলে যদি এটা অফ করেন 2 নম্বরটা, তাহলে সেই ডেটাটা পাবে না। আবার যদি 3 নম্বরটা অন করে রাখেন, তাহলে সে আবার ডেটাটা পাবে। তো এভাবে আর কি যে সুইচের কনসেপ্টটা আসে, যে আপনি চাইলেই যাকে খুশি ডেটাটা পাঠাতে পারবেন, যাকে খুশি পাঠাতে পারবেন না। এটা হচ্ছে অনেকটা হচ্ছে কিভাবে চলে মাল্টিকাস্ট। এটা পড়ছেন না আগে, মাল্টিকাস্টটা কিভাবে হয়। তো সুইচ কনসেপ্টটা অনেকটা মাল্টিকাস্টের সাথে রিলেটেড। দেন আপনাদের আসা হচ্ছে রিপিটার। তো রিপিটার মূলত ব্যবহার করা হয় হচ্ছে পুনরুদ্ধারের জন্য, মানে ডেটা পুনরুদ্ধারের জন্য। এখন দেখেন আপনি যে এটা হচ্ছে প্রেরক, প্রাপক। তো এখানে আপনি একটা ডেটা পাঠাইলেন এ প্রাপককে, ঠিক আছে। তো হচ্ছে ডিজিটালি আমাদের যে ডেটাটা পাঠাই সেটা কিভাবে যায় ভাইয়া? ডিজিটাল সিগনালে যায় না, 01 বিটে। সাপোজ এর জন্য হচ্ছে 00110001। তো 0 মানে হচ্ছে এ লো, আর 1 মানে হচ্ছে হাই, ঠিক আছে। 1 মিনিট এটা মুছে দিই, তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে। ডিলিট। আচ্ছা ঠিক আছে, আমি এটার জন্যই করতেছি। এই যে 0-র জন্য 0 0 1, এটার জন্য 1 0 0 1। তো আপনি যে এই যে ডেটাটা পাঠাচ্ছেন, আপনার হচ্ছে ডিজিটাল সিগনালে এভাবে প্রেরক থেকে প্রাপকে যায়। তো হয় কি, আমরা যে ডেটাটা পাঠাচ্ছি, তো এটা পাঠানোর ফলে আর কি অনেক নয়েজ বা বিভিন্ন সমস্যার কারণে আমাদের ডেটাটা আর কি নষ্ট হয়ে যেতে পারে। যেমন ঝড় বৃষ্টি হয়, ঝড় বৃষ্টির সময় দেখবেন কথা বলার সময় আপনি হচ্ছে কথাটা ভালোভাবে শুনতে পান না বা কেটে কেটে আসে। তো ওটা কেন হয় হচ্ছে এই যে আমি যে বিটি স্ট্রিমটা পাঠাচ্ছি, এটা হচ্ছে আস্তে আস্তে ফল করে, লাইক এমনি নিচু নিচু হয়ে যায়, মানে প্রথমে যেভাবে যেতে থাকে শেষে সেভাবে যেতে পারে না। এই কারণে হচ্ছে ডেটাটা নষ্ট হয়ে যায়। তো এটা আর কি পুনরুদ্ধার করার জন্য আমরা ইউজ করি হচ্ছে রিপিটার। যে আপনার সেন্ডার সাইডে যে এই ডেটাটা যাচ্ছে, যেতে যেতে এটা আস্তে আস্তে কমে গেছে, মানে দুর্বল হয়ে গেছে ডেটাটা, ঠিক আছে। তো আপনি যদি মাঝখানে একটা রিপিটার ব্যবহার করেন, রিপিটার যদি ইউজ করেন, তাহলে আপনার এই যে লো ডেটাটা লো হয়ে গেছে, সেটা রিসিভ করে আবার হাই করে দেয়, যাতে এই সাইডে যে প্রাপক আছে সেই ডাটাটা খুব ভালোভাবে পাইতে পারে। এটা কি বুঝতে পারছেন সাকিব? তাহলে রিপিটারটা আমরা কেন ইউজ করতেছি, একটা কথাই মাথায় রাখবেন, যে পুনরুদ্ধার, অথবা এই যে পুনরুদ্ধারটাই মাথায় রাখবেন, যে পুনরুদ্ধার করার জন্য আমরা রিপিটার ইউজ করি। পুনরুদ্ধার মানে হচ্ছে একটা জিনিসকে নতুনভাবে আবার উদ্ধার করা। যে একটা উইক ডাটা যেটা হচ্ছে আমার কাছে আসতেছিল, তো রিপিটার সেটা কি করছে, উইক ডাটাটা নিয়ে আমার কাছে আবার পূর্বের ন্যায় যেভাবে ছিল সেটা আমাকে সেভাবে উপস্থাপন করতেছে। সেজন্য হচ্ছে আমি ডাটাটা ভালোভাবে বুঝতে পারতেছি। বুঝতে পারছেন? তো রিপিটার অনেক সময় কাজ করে না, যেমন আমাদের ঝড় বৃষ্টি হইলে আমরা বুঝতে পারি বাংলাদেশের রিপিটারের অবস্থা কী।
আমাদের ডেটা কমিউনিকেশন যারা চালাই। তো খারাপ অবস্থা হওয়ার কারণে আর কি কথাবার্তা আমাদের কাছে স্পষ্টভাবে আসে না। দেন আসে হচ্ছে ব্রিজ। ব্রিজ হচ্ছে হাব, আমরা পড়ে আসছি আগে, হাব, রিপিটার, হাব এবং সুইচ, এগুলার হচ্ছে একটা কম্বিনেশন। সাথে সাথে ওর একটা নিজস্ব টেকনোলজি থাকে, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকে তার মধ্যে। তো ব্রিজ লিখি, ব্রিজ হচ্ছে হাব প্লাস সুইচ প্লাস তার পার্সোনাল একটা ক্যারেক্টারিস্টিক থাকে, যেটার মাধ্যমে সে তথ্য আদান প্রদান করতে পারে। এখন ভাই হাবটা কি মনে আছে? হাবে কি করে? হাবে কি করতেছিল? সবাইকে ডাটা পাঠাচ্ছিল। যেখানে 3টা মাল্টিপ্লাগ ছিল, কোনো সুইচ ছিল না, যেখানেই কোন রকম কানেকশন দিলেই সব জায়গায় সে তথ্য পাঠাচ্ছিল। সুইচেস কি ছিল? পোর্ট ছিল এবং আলাদা করে একটা সুইচ ছিল, যেটার মাধ্যমে সে চাইলে প্রত্যেকটা সুইচকে কন্ট্রোল করতে পারতেছিল। এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে হাব। আর পার্সোনাল ক্যারেক্টারিস্টিকটা সে এখানে অ্যাপ্লাই করে যে ধরেন একটা রুমের মধ্যে অনেকগুলো এমন সুইচ আছে, ঠিক আছে? তো কেউ চাচ্ছে যে আমি এইখানে এই সুইচটাতে ডেটা পাঠাইতে, এখানে সেন্ডার, এখানে হচ্ছে রিসিভার। এখন যদি সেন্ডার এখানে ডেটা পাঠাতে চায়, তাহলে তো এখানে এর মধ্যে যদি আসে, তখন তো সব জায়গায় ডেটাটা চলে যাবে না। কিন্তু আমার হচ্ছে সব জায়গায় ডেটা পৌঁছানোর কোনো উদ্দেশ্য নাই, এই কারণে ওর একটা পার্সোনাল ক্যারেক্টারিস্টিক আছে যে যেখানে ডেটা পাঠাতে চাই সেই এরিয়াটাও সিলেক্ট করতে পারে। সেই এরিয়াটা সিলেক্ট করে ও শুধুমাত্র ওই এরিয়ার মধ্যে যারা যারা আছে তাদের কাছে ডেটাটা পাঠায়। এটা হচ্ছে ব্রিজের কনসেপ্ট। বুঝতে পারছেন সাকিব? তাহলে হাবটা কি ছিল আপনি একটু বলেন তো, এখানে দেখেই বলেন একটু। হাবটা ছিল হচ্ছে একই সাথে সবগুলোর মধ্যেই কানেকশন চলে যাবে, আলাদা করে কোনো সুইচ থাকবে না। আর সুইচের মধ্যে আমি প্রত্যেকটা সুইচকে কন্ট্রোল করতে পারবো, আমি চাইলে অফ করতে পারি, চাইলে অন করতে পারি। আর ব্রিজটা আমরা মূলত ইউজ করি যে একই রুমের মধ্যে যদি অনেকগুলা সুইচ থাকে, তো আমি চাচ্ছি সবাইকে ডেটা না পাঠাতে, তো ব্রিজের যে পার্সোনাল ক্যারেক্টারিস্টিক থাকে সেটার মাধ্যমে সে আইডেন্টিফাই করতে পারে যে আমি অমুক জায়গায় ডাটাটা পাঠাবো এবং শুধু ওই জায়গাটার মধ্যেই ডাটাটা পাঠাই। ওকে, তাহলে আমরা সামনে আগাই। তো মোটামুটি আমাদের প্রায় শেষ হয়ে যাচ্ছে। দেন শুধুমাত্র নেটওয়ার্ক টপোলজিটাই বাকি আছে, যেটা হচ্ছে খুবই কমন এবং হচ্ছে আপনারা এটা অনেক ছোটোবেলা থেকে পড়ে আসতেছেন। তারপরে একটু দেখাই বাস টপোলজি। বাস টপোলজি বলতে সাকিব ভাই কী বোঝেন? ধরেন এটা হচ্ছে একটা রাস্তা, ঠিক আছে? তো এই সাইডে যখন একটা বাস যায় তখন কি করে? যাত্রী ওঠানোর জন্য ধরেন এখানে দাঁড়াইলো, ঠিক আছে? একটু সামনে যেয়ে এখানে দাঁড়াইলো, যে এখানে যাত্রী আছে, একটু সামনে যেয়ে এখানে দাঁড়াইলো, একটু সামনে যেয়ে এখানে দাঁড়াইলো। তো প্রত্যেকটা যে স্টপেজে যে দাঁড়াচ্ছে, এই কনসেপ্ট থেকে একটি বাস টপোলজিটার ধারণা আসছে। তো বাস টপোলজিতে কি হয়, একটা ব্যাকবোন থাকে, মানে একটা তারের মাধ্যমে প্রত্যেকটা একটা পয়েন্টে একটা করে নেটওয়ার্ক থাকে। তো এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার যদি কখনো কোনো নেটওয়ার্ক কোম্পানি তৈরি করে, তো তাকে আমরা বাস টপোলজি বলি। তো এখানে সুবিধা অসুবিধাগুলো আছে, যেগুলো হচ্ছে অনেক বিস্তারিত। তো বিস্তারিতগুলো আপনারা একটা বই থেকে পড়ে নেবেন, যে এগুলো সুবিধা অসুবিধা আসতে পারে, আর হচ্ছে আপনাদের কম্প্যারিজনটাও খুব বেশি ইম্পর্টেন্ট।
একটা টপোলজির সাথে আরেকটা টপোলজি। আমি জাস্ট কনসেপ্টটা বুঝাই দিয়ে যাচ্ছি, আপনারা সেভাবে পড়েন। দেন হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজি বলতে তো বুঝতেছি যে একটা রিং টাইপের হবে, যে একটা নেটওয়ার্ক। রিং বলতে বোঝাচ্ছে আমরা সার্কেল, তাই না? তো একটা নেটওয়ার্ক হচ্ছে, ধরেন এখানে একটা পিসি আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো আমরা এটা সার্কেল হিসাবে তাদেরকে কানেক্ট করলাম। যদি আমি এখান থেকে ডেটা এখানে পাঠাই, তাহলে এখান থেকে ও এখানে পাঠাবে, এখান থেকে ও এখানে পাঠাবে, মানে একজনের কাছে পাঠাইলে বাকিরা বাকিদের কাছে ট্রান্সফার করে দিচ্ছে। তো এখানে সুবিধা অসুবিধাও আছে, যেমন এখানে একটা যদি টার ডিসকানেক্ট হয়ে যায়, তো দেখা যাচ্ছে আপনার ডেটাটা আর সার্কেলে ঘুরতে থাকবে না, বন্ধ হয়ে যাবে। তো আমাদের দেশে বিভিন্ন অফিসে এখন এগুলা চলে, যে স্টার রিং টপোলজি হিসাবে চলতে থাকে। দেন আছে হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজিটা কি? স্টার বলতে তো আমরা বুঝি যে এমন স্টার, মানে দেখতেছেন না যে প্রত্যেকটা জায়গায় একটা করে পয়েন্ট আছে, ঠিক আছে? তো স্টার কনসেপ্টটা ঠিক এভাবেই আসছে, যে এই প্রত্যেকটা জায়গায় একটা করে পিসি আছে এবং সেন্টার থেকে আমাদেরকে একজন কন্ট্রোল করতেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে স্টার টপোলজির কনসেপ্ট। তো এই সেন্টার থেকে ডেটা যখনই পাঠাবে তখন সবাইকে পাঠাই দেয়। এবং এখানে একটা সুবিধা হচ্ছে, যদি একটা জিনিস নষ্ট হয়ে যায় বা একটা নেটওয়ার্ক নষ্ট হয়ে যায়, তো বাকিগুলো সচল থাকে। এটা হচ্ছে স্টার টপোলজির কনসেপ্ট। দেন আপনাদের আসে হচ্ছে ট্রি টপোলজি। ট্রি তো বুঝতেছেন, ট্রি মানে গাছের মতো হওয়ার কথা। এখন গাছের পাতা আমরা কেমন দেখি, যে ধরেন এটা হচ্ছে পাতা, এখানে একটা পাতা থাকে, এখানে একটা পাতা থাকে, তারপর এখানে একটা থাকে, এখানে একটা থাকে, সর্বশেষ একটাই থাকে, তাই না? পাতাটা তো এমনই হয়। তো ট্রি টপোলজি তো সেম, যে আপনার পিসিগুলা বা আপনার নেটওয়ার্কগুলো ঠিক এভাবে স্থাপন করা হয়, যেটা অনেকটা দেখতে গাছের পাতার মতো, ঠিক আছে? তো এভাবে ফ্লো হতে থাকে। ডেটা যখন এদিকে দেয় তখন সেটা আস্তে আস্তে চারিদিকে ছড়ায় যায় প্রত্যেকটা শাখা প্রশাখাতে। তো এই কনসেপ্টটা হচ্ছে ট্রি টপোলজি। দেন হচ্ছে হাইব্রিড টপোলজি। হাইব্রিড বলতে আমরা বুঝি যে একটা সংকর জাত। আমরা কিন্তু একটা হাইব্রিড জাত বলতে পারেন, কারণ আমাদের দেশে সব ধরনের মানুষ শাসন করে গেছে। পাকিস্তান, তারপর হচ্ছে উপনিবেশিক যে শাসনগুলো ছিল, তারপর হচ্ছে ব্রিটিশ শাসন, মঙ্গোলিয়াদের শাসন, সব কিছু মিলে আমাদের মধ্যে দেখবেন অনেক ধরনের মানুষ আছে, অনেক ধরনের জাতি আছে। তো আমরা হচ্ছে হাইব্রিড জাতি বলতে পারি। তো দেখেন হাইব্রিড টপোলজিটা অনেকটা এমন, যে একটা টপোলজির মধ্যে সব ধরনের টপোলজি আমরা দেখতে পাই। ধরেন এটা হচ্ছে একটা বাস টপোলজি। বাস টপোলজিতে কী হয়, এমন বিভিন্ন স্টপেজে দাঁড়াইতে থাকে। তো দেখা যাচ্ছে এই স্টপেজে এসে আমাদের একটা রিং টপোলজির কনসেপ্ট চলে আসছে। তারপর হচ্ছে এখানে এসে একটা স্টার হয়ে গেছে। তারপর হচ্ছে পরবর্তীতে একটা ধরেন ট্রি আছে। তো এটা দেখতে একটা বাসের মতো। তারপর হচ্ছে প্রত্যেকটা স্টপেজে দেখা যাচ্ছে রিং পাওয়া যাচ্ছে, স্টার পাওয়া যাচ্ছে, ট্রি টপোলজির কনসেপ্ট পাওয়া যাচ্ছে। তো এই সবগুলা যখন একটা মডেলের মধ্যে থাকে, একটা টপোলজির মধ্যে থাকে, তখন আমরা সেটাকে বলি হাইব্রিড টপোলজি। আর সর্বশেষ হচ্ছে মেশ টপোলজি। মেশ, তো মেশটা কি? মেশটা হচ্ছে যে একই সাথে যে কয়টা নেটওয়ার্ক থাকবে আমার সামনে, সবগুলাই নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড থাকবে। যেমন এখানে 4টা নেটওয়ার্ক আছে। তো 1 নম্বর নেটওয়ার্ক এটার সাথে কানেক্টেড থাকবে, এটার সাথে থাকবে, এটার সাথেও থাকবে। 2 নম্বরটা অলরেডি এটার সাথে আছে, এটার সাথে থাকবে, এটার সাথেও থাকবে। দেন এটাও এটার সাথে থাকবে, 4 নম্বরটাও। দেখবেন প্রত্যেকটা জায়গা থেকে 3টা করে দাগ আসতেছে, মানে হচ্ছে এখানে যেহেতু 4টা নেটওয়ার্ক, তো প্রত্যেকটা নেটওয়ার্ক থেকে 3টা করে নেটওয়ার্ক অলরেডি কানেক্টেড আছে। তো এরকম একটা টপোলজিকে আমরা মেশ টপোলজি বলি। বুঝতে পারছেন?
তো ডেটা কমিউনিকেশন আর হচ্ছে নেটওয়ার্কিংয়ের মূলত বেসিক যে জিনিসগুলো দেখানোর কথা ছিল, তো মূলত এইগুলাই ছিল। আশা করি বুঝতে পারছেন। আর অনেকক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জানাইতে পারেন।